আমাদের এখানে এক মাসের স্ক্রিপ্ট লেখা হয় তো শর্টকে খুব ভালোবাসা সবাই দিচ্ছেন, এরকম আমরাও ইন্ডাস্ট্রি। দীর্ঘ অপেক্ষার পর ছবি মুক্তি পেয়েছে এবং অনেক সাফল্য পাচ্ছে। শুরুটায় হয়তো একটু মাঝখানে ছিল, তারপর আস্তে আস্তে একটা পিক নিয়ে নিয়েছে। তুমি কীভাবে দেখছো বা এতটা ভেবেছিলে, মানে যখন শুরুটা একটু হয়েছিল, ডাউন ছিল? না না, দেখো পুজোর সময় এক্স্যাক্টলি যে ট্রেন্ডে গিয়ে ছবি চলে, এক্ষেত্রেও এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আমরা সবাই জানি ক্লাউডবার্স্টের কি ভয়ঙ্কর অভিজ্ঞতা পুরো শহর জুড়ে। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটার পরেও মানুষ যেভাবে জনস্রোতের মতো এসে দেখেছেন রঘু ডাকাত এবং এখনও দেখে চলেছেন। আমাদের প্রতিটি দর্শক বন্ধুকে আমাদের পুরো টিমের তরফ থেকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা যে ভালোবাসা দিয়েছেন রঘু ডাকাতকে, এবং যারা এখনও দেখেননি তাদের সবার উদ্দেশ্যে বলি, রঘু ডাকাত কিন্তু হৈ হৈ করে আনন্দ করার ছবি। আসুন দেখুন, পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে রঘু ডাকাত দেখতে। আর এই যে ছবিটা এখন তো অলমোস্ট বিদেশেও চলে যাচ্ছে, মেলবোর্ন যাচ্ছে, এটা কীভাবে দেখছো যে এতটা ছড়িয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে আমার মনে হয় রঘু ডাকাত আমাদের বোধহয় সকলকে এই বিশ্বাসটা দিয়ে গেল যে আমরা বারবার যেটা বলছি যে বাংলা সিনেমা প্রকৃতই জাতীয় পর্যায়ে যেতে পারে। আমার মনে হয় রঘু ডাকাত সেই জায়গাটা ছুঁয়ে ফেলল, এবং ফলে রঘু ডাকাত আজকে যখন সারা পৃথিবী জুড়ে তার শো হচ্ছে, আমার মনে হয় সেটা কোথাও একটা সেই জিনিসটাই বোধহয় প্রতিফলিত হচ্ছে আর কি, যে বাংলা ছবি সত্যি এবার আস্তে আস্তে বোধহয় গণ্ডির বাইরে বেরোনোর শুরুটা হয়ে গেল। এবং তোমার হাত ধরেই হলো, তুমি একাধিক এরকম ছবি করছো, সেটা গোলন্দাজ হোক কিংবা এই রঘু ডাকাত হোক। আমি একটা জায়গায় দেখছিলাম, তুমি বলছিলে যে আমি দেবের সাথে বারবার এরকম বড় ছবি আমি করতে চাই। মানে দেবকে বেছে নেওয়ার প্রধান কারণ কি? বারবার তুমি এই কথাটা ইউজ করেছো যে বারবার। আসলে দেবকে দেখলেই আমার মনে হয় লার্জার দ্যান লাইফ। আর আমি নিজে যেহেতু লার্জার দ্যান লাইফ ছবি করতে ভালোবাসি, আমি নিজে যেহেতু বাংলা ছবিকে প্রথম ছবির থেকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে ছবি করছি প্রতিটা ছবি, দেব যেখানে নিজে লার্জার দ্যান লাইফ, দুটো একসাথে এলে আমার মনে হয় সেটা সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক ক্রিয়েট হয়। অফকোর্স আমি নিজে আগামী দিনেও সব সময় চাইবো দেবকে নিয়ে আরও বড় করে ছবি করার। আর এখানে তো তোমার সৃজনশীল পরিচালক হিসেবেও দেবকে তুমি পেয়েছো, সেটা কেমন ছিল? দারুণ দারুণ অভিজ্ঞতা। দেব আমার নিজের ছোটো ভাইয়ের মতো। একসাথে দেখো, বড় কাজ যত কোলাবোরেশনে হবে তত সেই কাজ একটা অন্য উচ্চতা, একটা অন্য পর্যায়ে যাবে। আমার মনে হয় এটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি ভেরি গুড থিং। আর এই যে ধরো এত বড় যখন ছবি বানাচ্ছো, তোমাকে অনেকটা অপেক্ষাও করতে হচ্ছে, বাট সেটা তুমি করছো, মানে এটা তো নিজের সাথে একটা চ্যালেঞ্জ যে এতটা অপেক্ষা ধরে ধরে করা বিষয়টা। কারণ তুমি তো চাইলে আরও অন্য গল্পের ওপর তুমি করতে পারতে, কিন্তু তুমি ওই একটা ইয়ের ওপরই তুমি আটকে থাকছো যে না, আমি বড় ছবি করবো। আসলে কি হয়, আমি সবসময় বলি, ছবি বানানোর ক্ষেত্রে দের ইজ কনভিনিয়েন্স অ্যান্ড দের ইজ কনভিকশন। কনভিকশন নিয়ে যদি ছবি বানাতে হয়, আমার নিজের ক্ষেত্রে আমার কনভিকশন হচ্ছে বাংলা ছবিকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া, বাংলা ছবিকে বড় করে দর্শকের সামনে তুলে ধরা। এবার সেটা তো লো রিস্ক নয়, সেটা তো হাই রিস্ক। সেটা করতে গেলে তোমাকে তো খাটতে হবেই, সেটা করতে গেলে তোমাকে তো ধৈর্য ধরতে হবেই। আমি যদি বছরে 4টে কাজ করার মানসিকতা নিয়ে করি, তখন যেমন তেমন করে এটা করলেই হবে। কিন্তু বড় কাজ করতে গেলে সেটার জন্য খাটতে হবে, এটাই স্বাভাবিক। মানে এটা খুব নর্মাল জিনিস, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু পড়ে না। মানে বাকিদের তো আমরা সেই বিষয়টা দেখি না, যে একটা ছবির পেছনে 2-3 বছর ধরে অপেক্ষা করতে। আমার মনে হয় প্রত্যেকের নিজস্ব, তিনি কেমন করে সিনেমাকে, তার নিজের সিনেমাকে দেখতে চাইছেন, করতে চাইছেন, এটা ভীষণই ব্যক্তিগত একটা জায়গা। আমি এভাবে কাজ করতে ভালোবাসি। আপ্রাণ চেষ্টা করব আগামী দিনেও যেন বড় কাজ মন দিয়ে খুব ডিটেলিং ধরে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়ার মানসিকতা আরও বেশি করে রেখে যেন করতে পারি। এই শুরুর দিকে যে নেগেটিভিটিগুলো হয়েছিল, তোমার কতটা খারাপ লেগেছে বা তোমার এটা নিয়ে কী মন্তব্য? অনেক নেগেটিভিটি একদম ইন্ডাস্ট্রি থেকেই মানে শুরু হয়ে গেছিলো। দেখো, একটা প্রোডাকশন হিসেবে তো মানে আসলে সমস্যাটা কী হয় জানো তো, যে 4টে নেগেটিভিটির বিরুদ্ধে যখন 400টা পজিটিভ, 4000টা পজিটিভ, 4 লক্ষটা পজিটিভ, আমাদের চোখে তখন আর পজিটিভ ছাড়া আর কিছু পড়ে না। আর তুমি তো কাজ করবে, তাই না? তুমি তো এগিয়ে যাবে। যে এগিয়ে যায় সে শুধু ভালোটাই দেখে, সে শুধু পজিটিভটাই খুঁজে নেয় জীবনে। সেটাই একমাত্র এগিয়ে যাওয়ার রাস্তা। মানে আমি নিজে আমার নিজের কাজ, আমার নিজের জীবনে পজিটিভিটি ছাড়া অন্য কিছু দেখি না। আমার চোখেও পড়ে না, কানেও আসে না, আমার ইচ্ছেও করে না।
আর আমি জাস্ট একটা প্রশ্ন, যে ভিএফএক্স এখানে খুব ভালো কাজ হয়েছে, মানে বিশেষত ওই দেবের যখন ঘোড়াটা ওঠাচ্ছে, মানে কিরম প্ল্যানিং ছিল বা কিরম অবিশ্বাস্য অবিশ্বাস্য। তুমি ঘোড়া ওঠানোর কথা বলছো, খেয়াল করে দেখবে লাস্ট 15 মিনিটের ভিএফএক্স বাংলা সিনেমায় প্রথমবার একটা 15 মিনিটের ক্লাইম্যাক্স হলো এগেনস্ট ব্লু স্ক্রিন, যেটা পুরো ক্রোমা ক্রিয়া আউট হয়েছে, যেখানে ফাইটিং হচ্ছে, যেখানে চুল উঠছে, যেখানে জামা কাপড় উঠছে, যেখানে আগুন জ্বলছে। বাংলা ছবির ইতিহাসে এত ভালো ভিএফএক্স কোনোদিন হয়নি। যদি তুমি ভিএফএক্স নিয়ে কথা বলো, এই ছবির ভিএফএক্স প্রকৃত অর্থে ন্যাশনাল লেভেল টাচ করেছে। এটা বিরাট বিরাট পাওনার জায়গা আমাদের। মানে এন্ডিংটাও মানে একদম পুরো নাটকীয়ভাবে করলে তুমি, যে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এই ধরনের ছবি তুমি নিজে প্রিপেয়ার্ড না হয়ে তুমি তো করতে পারবে না। হঠাৎ করে সেটে গিয়ে ভেবে ফেললাম, ওটা সিনেমা নয়, ওটা সিনেমা নয়, প্ল্যানিংটাই সিনেমা। লাস্ট একটা প্রশ্ন, যে তুমি যেহেতু বড় বড় ছবি করো, যেহেতু আমাদের বাংলা যারা যারা বড় বড় সুপারস্টার রয়েছে, তুমি দেবজিৎ, প্রসেনজিৎ, এদেরকে নিয়ে কি তোমার কোনো ছবি করার প্ল্যান রয়েছে? যেহেতু সবটাই ডিপেন্ড করছে স্ক্রিপ্ট কেমন হবে, গল্প কেমন হবে। আমরা তো উই আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্লেভ টু আ স্টোরি অ্যান্ড স্ক্রিপ্ট। আগামী দিনে যদি সেটা ডিমান্ড করে এবং আমি যদি এনাদের সকলকে নিয়ে একসাথে করতে পারি, এ তো আমার বিরাট সৌভাগ্যের ব্যাপার। এরকম স্বপ্ন দেখতে তো ভালোই লাগে। আর এই ছবিটা এতটা ডিলে হয়েছিল কেন? আমি শুনছিলাম যে চিত্রনাট্য লেভেলে অনেকটা আটকে ছিল, মানে এটার কি তখন কি সমস্যাটা? সর্বভারতীয় স্তরে যখন বড় ছবি হয় তখন 3 থেকে 5 বছর ধরে স্ক্রিপ্ট লেখা হয়। আমাদের এখানে 1 মাসের স্ক্রিপ্ট লেখা হয়, তো তাই সব কিছু একটু চোখে বেশি পড়ে। কোনো চিন্তা করো না, ওটাই প্রসেস। তোমার গায়িকার মুখ থেকে শুনলাম যে এই গানটা নাকি অনেকবার চেঞ্জ হয়েছে, তারপরে এই গানটা এসছে। কোনটা? এই ঝিলমিল ঝিলমিল। হ্যাঁ, মানে সে তো হয়েছে। মানে আমরা ইনফ্যাক্ট একটা গান একটা ছবিতে মানে হওয়ার আগে আমরা অনেক কটাই গান বানাই, যতক্ষণ না অনেক সময় হয় যে প্রথম গানটাই সবার মনে হচ্ছে যে এই ছবির জন্য আইডিয়াল গান। আবার অনেক সময় বেশ কটা গান তৈরি করতে হয়, তারপর গিয়ে এই জায়গায় দাঁড়ায়। তো এই ছবিতে বেশ খাটনি হয়েছে, কারণ যেহেতু রঘু ডাকাত একটা এমন সাবজেক্ট যেটা নিয়ে সবার অনেক রকম নিজের নিজের মতন করে একটা চিন্তাভাবনা, একটা করে পিকচারাইজার রয়েছে মাথার মধ্যে, ইমেজেরি রয়েছে। তো সেইটা একটা এমন ইমেজেরি যেটা সবার সাথে মেলে ওই জায়গাটা অ্যাচিভ করতে গিয়ে তখন ফাইনালি এই গানটা তৈরি হয় ঝিলমিল লাগে। এবং দেবদা, ধ্রুবদা, এসিএফের সবাই, বাকি যত যে ফিমেলে যে হাঁ বলে একটা ইয়ে ছিল, ওটা নাকি দেবদা মানে অ্যাড করেছিল না। হাঁটা ফার্স্টে হাঁটা রাখা ছিল, দেবদা বলেছে এই হাঁটা এতটাই ভালো যেটা বারবার আসা উচিত। তো ওরা পরে আবার আনতে আমি বাধ্য হয়েছি। ওরা দেবদা বলছে এইটাই গানটাতে না মজা দিচ্ছে, এটা অন্যরকম একটা ইয়ে হচ্ছে, এটাকে পরে আবার আন। তো সেটা আমি শুটিংয়ের আগের দিন লাস্ট মোমেন্টে ওটাকে অ্যাড করে এডিট করে সব কিছু করে আবার পাঠাতে হয়েছে। লিরিক্সও তো অনেকটা চেঞ্জ হয়েছে। লিরিক্স চেঞ্জ হয়েছে, হ্যাঁ। প্রসেন বেশ কটা ড্রাফট লিখেছে, তার আগে ড্রাফট আরও লেখা ছিল। সো প্রসেন অসম্ভব ভালো কমার্শিয়াল বাংলা গান লেখে। তো সেখানে হ্যাঁ, এবং প্রসেনের সঙ্গে লিটারালি আমাকে 2 রাত্রি থাকতে হয়েছে, 3 রাত্রি থাকতে হয়েছে। তারপর বেশ কয়েকটা দিন সময় কাটাতে হয়েছে, ওর সাথে বসে আমার কাটাকুটি খেলতে হয়েছে। ও গান লিখতে লিখতে বলছে, ও হো একটু আমার সাথে একটু কাটাকুটি খেলবি বলে, কাঠের কাটাকুটি একটা নতুন কিনেছিল, তখন ওই কাঠের কাটাকুটি আমরা খেললাম। ওই আস্তে আস্তে করতে করতে গান বেরিয়েছে। এইগুলো কি প্রসেস, মানে এইগুলো সবার প্রসেস আলাদা, আর আমরা সঙ্গীত পরিচালক প্রসেস, যার প্রসেস যেরকম সেইভাবে করতে হবে আমাদের। লিরিক্সটা তুমি যেটা বললে যে মানে তোমার কি প্রসেনদাকে কি তুমি মানে সুরটা বলে দিয়েছিলে, সুরের মিটারটা সেই অনুযায়ী আমরা বসে সুর শুধু নয়, গানটার আগের ড্রাফটটা নিয়ে বসলাম, সুরটা নিয়ে সবটা করে ফাইনালি আমরা ওর একটা ড্রাফট লিখেছে। তারপর আমি দেবদা, প্রসেন সবাই বসলাম, একসাথে বসে আমরা বসলাম, এডিট করে চেঞ্জ করে নতুন পোয়েট্রি তার মধ্যে অ্যাড করে, সব নিয়ে এভাবে অনেক রকম লেয়ার্স গেছে। তারপর কি গানটা দাঁড়িয়েছে। এই ছবিতে কৈলাস স্যার গান গেয়েছে, মানে এটা ভাবনাটা কেন ছিল? কারণ কৈলাস খেরজি কোথাও গিয়ে একটা ইন্সপিরেশনাল ভয়েসে এবং যেটা রুটেড, যেটা মাটির সাথে যায়, কণ্ঠস্বরটা আমরা ছোটোবেলা থেকে অনেক গানে শুনে এসেছি এবং দেখেও এসেছি বড় পর্দায়। তো সেটা এত ভালো সিনেম্যাটিক লাগে যে এই গানটা যখন তৈরি হয় তখন আমরা ভাবি যে এই গানটিতে অনেক কণ্ঠস্বর লাগবে, মানে একটা কণ্ঠস্বর লাগবে যেটা আউট অ্যান্ড আউট ইন্সপিরেশনটা দিচ্ছে, আরেকটা যেটা বোল্ড যে কথাটা বলছে, ফাইটটা করছে, আর কোরাস, লট অফ কোরাস। তো সেইভাবেই এই গানটাকে ডিজাইন করা হয়েছে এবং ওই একটা জায়গা যেখানে ওই রঘুর হেরে যাওয়াটা রয়েছে, যেখানে তবুও একটা আশা রয়েছে, ঘর ছাড়া, হ্যাঁ অনেককে হারিয়ে ফেলেছে। তো সেইটা কৈলাসকে ছাড়া আমরা ভাবতে পারিনি। দেবদা বললো যে ইমিডিয়েটলি রেকর্ড করে। তো বেঙ্গল ট্যুরের একদিন ড্রপ দিয়ে আমি সেই দিনকে আবার সকালে বম্বে গিয়ে রেকর্ড করে রাত্রিরে ফিরার পরের দিন বহরমপুর গেছি। তো মানে এরকম এক্সটেন্সিভ খাটনি, পরিশ্রম সবই গেছে, কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে আমরা সবাই খুব খুশি। মানে এতটা মানে তোমার গান মানে একটা অত্যন্ত মানে পপুলার হয়ে যাচ্ছে, মানে এটা কি মানে রুটেড থাকছো নাকি না একটু অন্যরকম লাগছে? আমার পায়ে মানে মাটির থেকে পা সরাত থাকলে অনেক দিন আগে সরে যেতে পারতো। আমার মাটি থেকে পা, মানে ইনফ্যাক্ট সিনেমায় কাজ করার আগেই, মানে আমি ছোটোবেলা থেকে অনেক রকম কাজ করি, তাতে সেই সুবাদে মানুষের কাছে হয়তো পৌঁছানো হয়,
মানে সেটা রেডিওর সূত্রে হোক বা আমার ব্যান্ড একটার সময় এটা আমি জানি না, মানে গান সত্যি হিট হচ্ছে, আমার না হিট ফ্লপ নিয়ে আমার আমি জানি না, আমি হিট ফ্লপ নিয়ে ভাবিও না, আমি যেটা নাম্বার নিয়ে বলছি আমি বলতে চাইছি লোকে যে গাইছে এই গানটা নিয়ে মানে আমি তো এটা আশীর্বাদ মনে করি, মানে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না, এটা কমপ্লিটলি ভগবানের আশীর্বাদ এবং এভাবে ভালো কাজ করার সাহস পেতে থাকি, কাজ করতে থাকি, বাকি দেখা যাবে। তুমি তো দেবের সাথে অনেকগুলো কাজ করে ফেললে, এখানে কোনো চেঞ্জ দেখতে পেলে? মানে হ্যাঁ অবশ্যই দেখতে পেয়েছি, এখানে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে রঘু ডাকাতে দেবদার রঘু ডাকাত হয়ে গেছে, কারণ আমরা ক্রিকেট খেলতে গিয়ে মাঠে যেটা দেখেছি সেটা হচ্ছে রঘু ডাকাতের মতন লোকটার মুখের রাগ মাঝে মাঝে ফুটে উঠছে, মানে একটা বলে যদি তাকে বিট করি, সেই বিট করার পরে সেই লোকটা এসে আমাকে স্টেপ আউট করে যে 6টা মারলো আর যেভাবে আমার দিকে তাকালো, আমি বললাম এটা তো দেবদা নয়, এটা আমার চেনা দেবদা নয়, মানে চোখে একটা অদ্ভুত রাগ, একটা রিভেঞ্জ, ওটা না ফুটে ফুটে বেরোচ্ছিলো, সে কতটা চরিত্রের মধ্যে ছিল আমরা তখন বুঝেছি। ক্রিকেট খেলার মাঠেই এটা আমি দেখেছি যে লোকটা তখন ওই শ্যুটগুলো করছে, সে ওমের সিনটা হোক সব কিছু হোক, এই যে আসল লোক টু বি ক্রেডিটেড ধ্রুবদা, আমাদের সকলের প্রিয় ধ্রুবদা, কথা হয়ে গেছে ধ্রুবদার সাথে, আসল ক্যাপ্টেন আমাদের ধ্রুবদা। তুমি টাইটেল ট্র্যাকটা নিয়ে একটু বলো, মানে ট্র্যাকটা এরকম বাংলা ছবিতে যে একটা বাচ্চাদের গলাও ছিল রঘুটা, রথিত করেছে, দারুণ কাজ করেছে রথিত, ব্রিলিয়েন্ট ইউজ অফ কোরাস, এবং ওই ট্র্যাকটার মধ্যে একটা অদ্ভুত পাঞ্চ, সব কিছু মিলিয়ে অসাধারণ কাজ হয়েছে। আই থিঙ্ক রথিজিৎ এবং আমার যেখানেই একসাথে কাজ করার সুযোগ হয়েছে, সেটা খাদান হোক বা সেটা আমাদের রঘু ডাকাত হোক, এত কাজ করছো কোনটা কার গান মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে তো মিলেমিশে যখন আমি আর রথিজিৎ কাজ করছি একটা ছবিতে, সেটা গুলিয়ে যাওয়াই উচিত, কারণ যদি হ্যাঁ কি ইগো, আমরা হেলদি কম্পিটিশন যে এই পজিশনে কে বেটার গান দিতে পারবো, ওই হেলদি কম্পিটিশন আলটিমেটলি যখন গান লক হয়ে যাচ্ছে, ওর হোক বা আমারও, ছবি দেখো মেরেছে, আমরা সবাই একটাই দল, আমরা সবাই রঘু ডাকাতের মানে মিউজিক করছি, মানে আমাদের কাছে ওইটা নয়, কম্পিটিশন তো আরো অনেক রয়েছে, মানে সাবিদাও রয়েছে, সাবিদাও তো বানাচ্ছে অনেক সিনিয়র, কি মানে একে অপরের সাথে কি করে কম্পিটিশন হয়, আজকে সচিন তেন্ডুলকার আর কপিল দেবের মধ্যে কোনো কম্পিটিশন হতে পারে, সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলির মধ্যে কম্পিটিশন হতে পারে, সবাই আলাদা রকম এবং সবাই নিজের মতন করে স্পেশাল। সো আই থিঙ্ক ওই কম্পিটিশনটা রাখাটা বোকামি, মানে আমাদের স্টেজে এসে কম্পিটিশন রাখা বোকামি, বরং একটা হেলদি কম্পিটিশন নিজের সাথে, সব থেকে বড় কথা কম্পিটিশন যদি রাখতে হয় নিজের সাথে রাখো, এবং পাশে যদি আরেকজন ভালো কাজ করছে তাকে থেকে ইন্সপায়ার্ড হও, এবং সে যদি ভালো দিচ্ছে তুমি বলো আমি এর থেকে ভালো দেবো, তো তুমি ভালোর থেকে ভালো করার চেষ্টা করো। ভালো কাজ করছে মানে সবাই ভালো কাজ করছে, আই থিঙ্ক মিউজিকে তুমি যদি কথা বলো, রথিজিৎ ইজ ডেফিনেটলি ডুইং অ্যামেজিং, মানে সে খাদান হোক বা এখানে হোক, রঘু ডাকাতে হোক, রথিজিৎ খুব ভালো কাজ করছেন, সাবিদা তো খুবই ভালো, তুমি তো জিৎ গাঙ্গুলি তোমার ট্রিবিউট দিলে, হ্যাঁ আর উনি তো, ওনার তো ছেড়েই দাও, উনি তো লেজেন্ড, ওনার আজ কী বলবো, ওনাকে দেখে আমরা পথ চলা শিখেছি, সো ওনার ব্যাপারটাই আলাদা। তুমি একটা লাস্ট প্রশ্ন, তুমি আবার বেঙ্গল ট্যুর গেলে কোনো চেঞ্জ দেখতে পেলে? মানে এবার তো মেগাস্টার দেবদা, হ্যাঁ এবার চেঞ্জ দেখলাম যে আরও ভিড় বেড়েছে, মেগাস্টার শব্দটার সাথে সামঞ্জস্য রেখে ভিড় বেড়েছে, মানুষের ভিড় বেড়েছে, মানুষের পাগলামো বেড়েছে। আগে তাও আমরা একটা জায়গায় দাঁড়িয়ে অচেনা জায়গায় চা খাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ 5-10 মিনিট পেতাম, ততক্ষণে ভিড় আসতো। এবারে কখন কোথায় যাচ্ছি মনে হচ্ছে কি সব লোক মানুষজন কি বাসের সাথে সাথেই যাচ্ছে, মানে এত ভিড়, এত মানুষের উন্মাদনা, দাঁড়াচ্ছি ওয়াশরুম যাচ্ছি বেরিয়ে দেখি ভিড়, সব ভাবা যাচ্ছে না, মানে এবং ওয়াশরুমে যাচ্ছে ভিড়, হ্যাঁ অদ্ভুত, বাথরুমে দৌড়ে ঢুকছি বেরিয়ে দেখছি ভিড়। আমি বললাম দেবদা কী, মানে আর দেবদা একটা জিনিস হচ্ছে সবাইকে আমাদের আগে নিয়ে যায়, কারণ আগে বলা তোরা আগে যা, কারণ যদি দেবদা যে পিছনে সিকিউরিটি চলে যায় তো আমরা ওখানে আটকে পড়ে যাবো, স্ট্যাম্পিড পড়ে যাবো, কারণ ওই মানুষটা কি দেখতে এত ভিড়, মানুষের উন্মাদনা, আর ও সবার খেয়াল রাখে। সো ওই ভিড়টাকে ট্যাকেল করে যে আমাদেরকে সেফলি বাসে তোলা, এটা দেবদা নিজে করে, এটা লোকে জানা উচিত, সে মানুষের গোটা টিমকে এরকম করে আগলে রাখে। একটা বাজে আবদার করবো, গানটা যদি একটু ওরে আগুন পাখি চল 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 তুই ডানা ছড়া, সূর্যকে তুই ছুঁয়ে আকাশ নিজের গায়ে জড়া, বাদলের দল তোর সাথে, যত বজ্র সব তোর হাতে, ওরে ও আগুন পাখি, মোরে ও আগুন পাখি। থ্যাংক ইউ। নেক্সট কোনো আপডেট কিছু পাওয়া যাবে? আপডেট মন মানে না আসছে, ব্যাস ওটাই নেক্সট, এখন মন মানে না আসছে, বাকি আপডেটগুলো তো দেবের সাথে কোনো নেক্সট আসবে, নিশ্চয়ই আসবে আপডেট, ওটা আগে হোক আপডেটটা। মেগাস্টার তো সবাই তো কাজ করে এই লোকটার সাথে, উনিও সবার সাথে কাজ করেন, দেখা যাক। থ্যাংক ইউ, তুমি আবার সমস্ত আমাকে সময় দিলে। সমস্ত শটকে খুব ভালোবাসা সবাই দিচ্ছেন, এরকম আমরাও ইন্ডাস্ট্রি আরও বড় হব, প্রত্যেকজন এরকম কমিউনিটির মানুষজন বড় হবে, সো সবার পাশে দাঁড়াবেন, এভাবেই থাকবেন, আর ভালো কন্টেন্ট, ভালো গান, ভালো ছবি দেখতে থাকবেন। এই যে মানে এত ভিউজ সাফল্য পেলো ছবিটা, এবং আরেকদিকে ছবিটার গান নিয়েও কথা হচ্ছে, সেটা নিয়ে তুমি একটু বলো। যে ভীষণ ভালো লাগছে, প্রথম কথা দেবদার মুভি, এত বড় একটা স্কেলের ছবি, তাতে
আমি গান গেয়েছি এবং এরম সুন্দর একটা গান, মানে সুন্দর বলতে কি, মানে এটা একটা রূপকথার মতো গান না, মানে আমাদের প্রত্যেকের একটা হিরোইনের লিপে একটা চরম রোম্যান্টিক একটা গান, তো সেটা আমি গাইতে পেরেছি, এটা আমার জন্য ভীষণ আনন্দের। আর গানটা যখন বেরিয়েছিল, মানে এখনও পর্যন্ত সবাই দেখছি রিল বানাচ্ছে যে এই গানটার অ্যাকচুয়ালি পার্টিকুলার এই গানটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। হ্যাঁ, যেহেতু মানে যেমন না, সুর মোটামুটি সেম ছিল, কথা অনেক চেঞ্জ হয়েছে, তার কারণ গান সিনেমা অনুযায়ী। আর টুকটাক জায়গা দেবদাও কিছু কিছু জিনিস অ্যাড অন করেছেন, যে এই জায়গাটা একটু এরকম হলে হিরোইনের জন্য, যেমন একটা আছে না পার্টিকুলার একটা হাঁ বলে একটা আছে, একটা পোর্শন আছে, হ্যাঁ মানে তো এটা প্রথমটা ছিল, ঠিক আছে। আমি নীলান্দার কাছ থেকে যেটা শুনেছি, নীলান্দা ইনফ্যাক্ট ওটা আমাদের গানের সেকেন্ড বার যেটা আছে, একটা হাঁ আছে, একটা হোয়াইট ড্রেসে আরেকবার হাঁ বলা আছে এই কথাটা, তো যেখানে তো ওই পার্টিকুলার জায়গাটা দেবদা অ্যাড করেছে, বলেছে যে এই ফার্স্টের এই ব্যাপারটা শুনতে বেশ ভালো লাগছে, তো এটা আরেকবার দিয়ে সেইভাবে আমরা দৃশ্যায়ন করবো আর গানটা যখন বানানো হয়েছিল তখনই মনে হয়েছিল যে, কারণ গানটার সাউন্ডটা একদম অন্যরকম, আমাদের বাংলায় এই সাউন্ড আগে হয়নি, মানে ঝিলমিল লাগেরের কথা বলছি। আর নীলান্দার কাছ থেকে সবসময় ডিফারেন্ট কিছু আমরা পেয়ে থাকি, যেমন অবশেষে ভালোবেসে চলে যাবে, তো আমার তখনই মনে হয়েছিল যে মানে হ্যাঁ এই গানটা হতে চলেছে কিছু একটা। তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়, জানি না কেন যে মনে 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 হয়, পারি না তোমার দিকে মনের মন চলে যায়। আমাকে নীলান্দা বলছে মানে প্রচণ্ড, দেবদা হট একটা লোক, মানে ঠিক আছে ওরম ভেবে গা, ওকে চলো। আর দেবদা তো ফ্যান বরাবরই আমি।